নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটাগুলো দেখে নেওয়া যাক। আজকের দিনে এফআইআই এরা 4,703 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং সেখানে ডিআইআই এরাই 5,869 কোটি টাকা শেয়ার কিনেছে। প্রতিদিনের মতোই এই যে ডেটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় বেশিরভাগ দিনই এই এফআইআই এরা বিক্রি করছে এবং সেখানে ডিআইআই তারা শেয়ার কিনছে। আর আমেরিকান মার্কেট কেমন কি পারফর্ম করছে, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স এটা 0.34% পড়া রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটাও দেখতে পাচ্ছেন 1.1% বাড়া। উল্টো সিনারিও দেখতে পাওয়া যাচ্ছে এই ডাউ জোন্স পজিটিভ এবং এই নাসডাক এটা নেগেটিভ। আর এই নাসডাক এদের মধ্যে কিন্তু অনেক এআই কোম্পানি রয়েছে, তো এই এআই রিলেটেড কোম্পানিগুলোতে তেজি এই যে নাসডাক এটাকে নিয়মিত উপরেই তুলছে। তবে যদি কথা বলি এই যে মাইকেল বুরি এই যে ব্যক্তি, ইনি এই যে আমেরিকান মার্কেট সেটা নিয়ে কিছু ওয়ার্নিংও সামনে রেখেছেন। দেখতে পাচ্ছেন স্টক মার্কেট ফিলিং লাইক দ্য লাস্ট মান্থ অফ .com বাবেল। তো যখন এই .com বাবেল ফেটেছিল, মানে আমেরিকান মার্কেটে বড় ক্র্যাশ হয়েছিল, সেই সময়কার কথা তিনি বলছেন যে সেই .com বাবেলের শেষ সময়ের মতো মনে হচ্ছে, যার পরে এই .com বাবেল ফেটে গিয়েছিল। তো এই মাইকেল বুরি ইনি একজন শর্ট সেলার, মানে মার্কেট যখন পড়ে তখন তিনি বড় ইনকাম তৈরি করেন। এবং এই 2008 সালে যখন হাউসিং মার্কেট ক্র্যাশ করেছিল, তার আগে এই মাইকেল বুরি তিনি এটা প্রেডিক্টও করেছিলেন যে মার্কেটে একটা বড় ক্র্যাশ আসবে। এবং এই 2000 সাল করে যখন এই .com বাবেল ফেটেছিল, তখন মার্কেটে যেমন সিচুয়েশন তিনি দেখেছিলেন, বর্তমানে তিনি মনে করছেন যে মার্কেটের সিচুয়েশন অনেকটা সেই রকমই রয়েছে। বর্তমানে এরকমটাই মনে করা হচ্ছে এই যে টেক রিলেটেড কোম্পানিগুলো রয়েছে সেখানে একটা বাবেল দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই পিএইচএলএক্স এই যে সেমিকন্ডাক্টর ইন্ডেক্স রয়েছে, এই যে সেমিকন্ডাক্টর এটা কিন্তু এআই সেক্টরে ব্যবহার হয়, সেটাই মার্চ মাসের শেষের দিকে প্রায় 70% বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে এই ইন্টেলের মতো কোম্পানি, তারই সঙ্গে সঙ্গে এই মাইক্রনের মতো কোম্পানি এরাও প্রায় 3 ডবল 2 ডবল এরকম রিটার্নও তৈরি করে দিয়েছে। এই বাবেল তৈরি হওয়ার মানেটা কি? মানে দেখুন, অনেক যে ইনভেস্টররা রয়েছে তারা এই যে কোম্পানিগুলো রয়েছে সেখানে তো ইনভেস্ট করছে, কিন্তু ধরুন সেই কোম্পানিগুলোতে যে ইনভেস্ট করছে সেখান থেকে যদি রিটার্ন না তৈরি হয়, সেটাই কিন্তু চিন্তার ব্যাপার। কেউ ধরুন 1 কোটি টাকা ইনভেস্ট করেছে, সেখানে প্রতি মাসে এই 10,000 20,000 টাকা প্রফিট আসছে, রিটার্ন আসছে, তো সেটাই কিন্তু এক প্রকার বাবেল। কিন্তু কেউ ধরুন 1 কোটি টাকা ইনভেস্ট করেছে এবং সেখানে এক এক বছরে 20 লাখ করে রিটার্ন আসছে, সেটা কিন্তু পজিটিভ ব্যাপার। তো এরকমটাই মনে করছেন যে স্টক মার্কেটে বর্তমানে একটা বাবেল তৈরি হয়েছে। তো এই 2008-এ কি হয়েছিল, এই .com বাবেল তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছেন এ র্যাপিড রাইজ ইন ইউএস টেকনোলজি স্টক ইকুইটি ভ্যালুয়েশনস ফুয়েলড বাই ইনভেস্টমেন্ট ইন ইন্টারনেট বেসড কোম্পানিজ ডিউরিং দ্য লেট 1990। তো এই 1990 দশকের শেষের দিক করে কি হয়েছিল, তখন এই যে ইন্টারনেট সেটা প্রথম মার্কেটে আসে, ইন্টারনেটের চাহিদা তৈরি হয়েছিল, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ওয়েবসাইট থাকে তারও চাহিদা তৈরি হয়েছিল। এবং সেইখানে বেশিরভাগ কোম্পানি কি করছিল, যাদের সঙ্গে এই ইন্টারনেট কোনো যোগাযোগই নেই তারাও নামের শেষে .com বসিয়ে দিচ্ছিল এবং যেই কারণে ইনভেস্টররা হু করে টাকা ঢালছিল। কিন্তু তারপরে কি হয়েছে, একসময় দেখতে পাচ্ছে ইনভেস্টররা যে রিটার্ন তৈরি হচ্ছে না এবং তারপরে হু করে স্টকগুলো বেচতে শুরু করে এবং এই আমেরিকান স্টক মার্কেটের সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটেও বড় একটা ক্র্যাশ দেখতে পাওয়া গিয়েছিল। তো এই মাইকেল উড তিনি এরকমই প্রেডিক্ট করছেন যে খুব তাড়াতাড়ি মার্কেটে একটা ক্র্যাশ দেখা যেতে পারে। আর এরপরে এডিআর গুলো, এই উইপ্রো এডিআর 1.88% ডাউন, ইনফোসিসের এডিআর 2.20% নিচে, ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় 3% বাড়া, এইচডিএফসি ব্যাংকের এডিআর ফ্ল্যাট, আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.29% বাড়া, এরপরে যাত্রা অনলাইন এটা 1%-এর উপরে বাড়া এবং মেঘমাই ট্রিপ এটা 4% নিচে ট্রেড করছে। আর আমাদের গিভ নিফটি এটা কিন্তু ভালো সংখ্যা দিয়ে দিচ্ছে। এই গিভ নিফটিতে দেখতে পাচ্ছেন 132 পয়েন্টের কাছাকাছি তেজি দেখতে পাওয়া যাচ্ছে। আর এরপরে কথা বলবো ইনফ্লেশন নিয়ে। তো গতকাল আমাদের মার্কেট বলুন এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেট এদের যে ইনফ্লেশনের ডেটা সেটা সামনে চলে এসেছিল। প্রথমে যদি আমেরিকান ইনফ্লেশনের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই আমেরিকার ফ্ল্যাগ রয়েছে কান্ট্রির পাশে, কারেন্সি দেখতে পাচ্ছেন ইউএসডি। তো এখানে অনুমান কত করা হয়েছিল, 3.7% ইনফ্লেশন আসবে। সেই তুলনায় এই যে ইনফ্লেশন এটা একটু বেশি এসে গিয়েছিল, 3.8% এসেছিল, অনুমানের তুলনায় তো বেশি। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এর আগে যে ডেটা ছিল 3.3%, তার তুলনাতেও এই যে ডেটা সেটা বেশি। এবং আমাদের ইন্ডিয়ার যে সিপিআই বা ইনফ্লেশনের ডেটা সেটাও সামনে এসে গেছে। সেটা কেমন, ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা সেটা ভালো এসেছে। অনুমান কত ছিল, 3.80% আসবে, অ্যাকচুয়াল এসেছে কত, 3.48%। তো এটা মার্কেটের জন্য কিন্তু কিছুটা পজিটিভ, যেই ইনফ্লেশন অনুমানের তুলনায় কিছুটা কম এসেছে। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার পরে রেজাল্ট দেখে নেবো। দেখুন অনেক কোম্পানি তো তাদের নাম্বার পেশ করেছে, সব কোম্পানি কভার করা সম্ভব নয়, কিছু ইন্টারেস্টিং কোম্পানি আমরা কভার করব। আমাদের প্রথম কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড। তো এই অয়েল ইন্ডিয়া এটা কি করে থাকে, অয়েল প্রডিউস করে থাকে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন ইউএস ইরান টেনশনের কারণে কি হচ্ছে, বিদেশ থেকে যে তেল আমদানি সেটা অনেকটা কমে গেছে। বিশেষ করে এই যে স্টেট অফ হরমুজ দিয়ে আসা তেলের পরিমাণ সেটা কমেছে। তার কারণে কি হচ্ছে, আমাদের দেশের মধ্যে যে কোম্পানিগুলো তেল প্রডিউস করছে তাদের থেকে আমাদের বেশি করে তেল কিনতে হচ্ছে, ভারত সরকার কিনছে। এবং এই ওআইএল সেরকমই একটি কোম্পানি যারা তেল প্রডিউস করে থাকে। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং নাম্বার পেশ করেছে। এখানে সেলস 8,808 কোটি থেকে বেড়ে হয়েছে 9,293 কোটি। এখানে
এখানে কোয়ার্টারলিও বৃদ্ধি দেখা গেছে। এবিটা দেখতে পাচ্ছেন 27% বাড়া, এবং যদি নেট প্রফিটের কথা বলি দেখতে পাচ্ছেন 1497 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 2424 কোটি, এবং এখানেও কোয়ার্টারলি বৃদ্ধি কিন্তু দেখতে পাওয়া গেছে। নেট প্রফিট ইয়ারলি 60% বেড়েছে, এবং এর সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন স্ট্রং হয়েছে। 29% ছিল, এর আগের কোয়ার্টারে 27% ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 35%। সব দিক থেকেই ভালো নাম্বার। কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে ড্রিলিং, সেটা একটা নতুন রেকর্ড তৈরি করেছে, প্রচুর তেল উৎপাদন করেছে, এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এক একদিনের যে প্রোডাকশন সেটা এতটা বেশি হয়েছে যে পূর্ববর্তী 10 বছর থেকেও অনেকটা বেশি। মানে পূর্ববর্তী 10 বছরে এরকম এক একদিনে ডেইলি প্রোডাকশন কিন্তু হয়নি। এরপরে কোম্পানি মেট্রোপলিস হেলথকেয়ার লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এখানে সেলস 23% বাড়া, 345 থেকে বেড়ে 425, এগুলো সব কোটিতে। এই কোয়ার্টারলিও বেড়েছে। নেট প্রফিট দেখতে পাচ্ছেন 29 কোটি থেকে বেড়ে 51 কোটি, এখানেও কোয়ার্টারলি বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। নাম্বার সবই ভালো, এবং এর সঙ্গে সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে, 18% থেকে বেড়ে 25% হয়েছে, এর আগের কোয়ার্টারে ছিল 23%। তারপরে যদি কথা বলি কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড, কোম্পানির নাম্বার কেমন, যদি সেলস এর ফ্রন্টে বলি এইখানে নাম্বার কিন্তু ভালো, 984 কোটি সেলস বেড়ে 1243 কোটি হয়েছে, এটা কোয়ার্টারলিও বেশি। কিন্তু যদি নেট প্রফিটের কথা বলি এখানে ডাউনফল দেখতে পাওয়া যাচ্ছে, 116 কোটি নেট প্রফিট পড়ে হয়েছে 91.2 কোটি। তবে এটা কোয়ার্টারলি ভালো, মানে সেলস এটা ইয়ার অন ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার তো ভালো, কিন্তু এই নেট প্রফিট এটা ইয়ারলি অনেকটাই খারাপ হয়েছে, প্রায় 21% ডাউন। এবং এর সঙ্গে সঙ্গে যদি অপারেটিং প্রফিট মার্জিনের কথা বলি এটাও কিন্তু পড়ে গেছে, এই 17% এর প্রফিট মার্জিন পড়ে হয়ে গেছে 16%। মোটামুটি একটা মিক্স নাম্বার, কিছুটা নেগেটিভ রিয়াকশন কিন্তু দেখা যেতে পারে। তারপরে কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেড, এইখানে কেমন এলো কোম্পানির নাম্বার, কোম্পানির এই সেলস এটা বাড়লেও নেট প্রফিট কিন্তু পড়ে গেছে। সেলস 47,876 কোটি থেকে বেড়ে 55,383 কোটি হয়েছে, কিন্তু এই নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 12,476 কোটি থেকে পড়ে হয়ে গেছে 9,247 কোটি, এখানে 16% এর কাছাকাছি পতন দেখতে পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন নেট প্রফিট ফলস 34% টু রেজ 7,325 crore, এবং এটা দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান ছিল সেটাকে মিস করে গেছে। তবে এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 24 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তারপরে রেডিংটন লিমিটেড, এইখানে কেমন নাম্বার, কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন এটাই 41% পড়ে গেছে, তবে কোম্পানির রেভিনিউ এটা বেড়েছে। এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 6 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রফিট 6.7 বিলিয়ন ছিল, সেটা পড়ে হয়ে গেছে 3.91 বিলিয়ন, অনেকটা পড়া। রেভিনিউটা কিছুটা বেড়েছে, 264.4 বিলিয়ন থেকে বেড়ে 332.1 বিলিয়ন হয়েছে। তারপরে এবিটা এটা দেখতে পাচ্ছেন 5.97 বিলিয়ন ছিল, সেখান থেকে বেড়ে 6.14 বিলিয়ন হয়েছে, এবং এই এবিটা মার্জিন এটা আবার পড়ে গেছে, 2.26% ছিল, পড়ে হয়ে গেছে 1.85%। কিছু প্যারামিটার ভালো আবার কিছু প্যারামিটার খারাপ, যেমন এই নেট প্রফিট এবং এর সঙ্গে সঙ্গে এই যে এবিটা মার্জিন এটা পড়ে গেছে, কিন্তু উল্টো দিকে এই রেভিনিউ বলুন বা এই এবিটা বলুন এটা কিছুটা হলেও বেড়েছে। তারপরে এনএলসি ইন্ডিয়া লিমিটেড, এইখানে কেমন নাম্বার, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার ফোরের যে প্রফিট সেটা 3 গুণ বেড়ে গেছে, কারণ কোম্পানির রেভিনিউ এবিটা এগুলো সবই বেড়েছে। কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। প্রফিট এসেছে 1394 কোটি, এর আগের বছর সেম কোয়ার্টারের কত ছিল 482 কোটি, অনেকটাই জাম্প। এবং এই রেভিনিউ এটা দেখতে পাচ্ছেন 3,836 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 5,042 কোটি হয়েছে। এবিটা দেখতে পাচ্ছেন 861 কোটি, এইখান থেকে বেড়ে হয়েছে 1774 কোটি, এইখানেও বৃদ্ধি দেখা গেছে। এবং মার্জিনের যদি কথা বলি 22.5% এর মার্জিন বেড়ে হয়েছে 35.2%, খুবই ভালো নাম্বার। এবং কোম্পানি এক একটা শেয়ার পিছু দেখতে পাচ্ছেন এই 25 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তারপরে বালাজি এমএনস লিমিটেড, এটা কেমিক্যাল সেক্টরের একটি স্ট্রং কোম্পানি। এইখানে কোম্পানির নাম্বার কেমন, কোম্পানির নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 401 মিলিয়ন থেকে বেড়ে হয়েছে 632 মিলিয়ন, অনেকটাই বাড়া। রেভিনিউ কিছুটা বেড়েছে, 3.5 বিলিয়ন থেকে বেড়ে হয়েছে 3.95 বিলিয়ন রুপি। এবিটা এটাই 597 মিলিয়ন থেকে বেড়ে 942 মিলিয়ন হয়েছে, এটা অনেকটা বাড়া। এবিটা মার্জিনও দেখতে পাচ্ছেন 16.92% থেকে বেড়ে 23.87% হয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 11 টাকা করে ডিভিডেন্ড দেবে এরকম রেকমেন্ডেশনও সামনে রেখেছে। সব দিক থেকে কোম্পানির নাম্বার ভালো। তারপরে কেয়ার রেটিং লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার কেমন, এইখানে দেখতে পাচ্ছেন এই ফিগার গুলো সব লাখে রয়েছে, সেই হিসাবেই পড়বো। কোম্পানির টোটাল ইনকাম 12,482 থেকে বেড়েছে 14,637, এটা ভালো। তারপরে পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগের যে প্রফিট এটা দেখতে পাচ্ছেন 5,888, এখান থেকে বেড়ে 7,200, যেটা কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি 5,344 নেট প্রফিট হয়েছে, এর আগের কোয়ার্টারে ছিল 3,653, আগের বছর সেম কোয়ার্টারে ছিল 4,337, এখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। আর এরপরে কতগুলো পেট্রোল এবং ডিজেলের ব্যাপারে, দেখুন পেট্রোল এবং ডিজেলে খুব তাড়াতাড়ি কিছু প্রবলেম দেখা যেতে পারে,
হয় শর্টেজ দেখা যাবে, না হলে এই দাম বেড়ে যাবে। এই গভর্নমেন্ট এরা বলছে দেখতে পাচ্ছেন নো পেট্রোল আর ডিজেল শর্টেজ, মানে পেট্রোল ডিজেলের কোনো শর্টেজ নেই। কিন্তু আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কি বলছেন, কাট ফুয়েল ইউজ মানে ফুয়েলের যে ব্যবহার সেটা কমাবার কথা বলছেন। তো এই মোদীজি তিনি ফুয়েলের ইউজ কমাবার কথা বলছেন, অন্যদিকে যে গভর্নমেন্ট তারা বলছে এই অয়েল ঠিকঠাক রয়েছে, সাপ্লাই কোনো প্রবলেম হবে না। মানে দুদিকের তরফ থেকে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা বক্তব্য সামনে আসছে। তবে এটুকু পরিষ্কার যে অয়েলের সামনে একটা প্রাইস হাইক হতে পারে, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে কেরালা গভর্নমেন্ট তারা কি করে দিয়েছে, এই তেল দেওয়ার ক্ষেত্রে একটা লিমিট বেঁধে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই 5,000 টাকা পর্যন্ত পেট্রোল দেওয়া হবে এরকম একটা লিমিট বেঁধে দিয়েছে, এবং ডিজেলের ক্ষেত্রে 200 লিটার ডিজেল দেওয়া হবে এরকম একটা লিমিট বেঁধে দিয়েছে। তবে এটা দেখতে পাচ্ছেন কিছু রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে, এবং এই তেলের প্রাইসে বর্তমানে বৃদ্ধি না দেখা গেলেও যদি দুধের কথা বলি এর যে দাম সেটা কিন্তু বেড়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই আমুল বলুন বা মাদার ডেয়ারি বলুন, এরা সবাই তাদের দুধের যে দাম সেটা প্রতি লিটারে 2 টাকা করে বাড়িয়ে দিয়েছে। কবে থেকে এটা লাগু হয়ে যাবে দেখতে পাচ্ছেন, মে 14 তারিখ থেকেই এই যে রেট সেটা লাগু হয়ে যাবে। এই যে GCMF রয়েছে মানে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন, এরা দেখতে পাচ্ছেন বলে দিয়েছে প্রতি লিটারে 2 টাকা করে দাম বাড়ছে। তো এই দুধের দাম বেড়ে গেলে কি হবে দেখতে পাচ্ছেন, উইল অ্যাড টু ফুড ইনফ্লেশন, মানে এই যে ইনফ্লেশন সেটা কিছুটা বেড়ে যাবে। আর এই 2 টাকা বাড়া এটা কিন্তু কম নয়। তো এর ফলে কিছু স্টক লাভবান হতে পারে, যেমন এই দুধলা ডেয়ারি, এরা দেখতে পাচ্ছেন এদের যে রেভিনিউ তৈরি হয় তার এই 100% মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট থেকে আসে। এবং আরো একটা কোম্পানি লাভবান হতে পারে, সেটা হচ্ছে হেরিটেজ ফুডস লিমিটেড, এটা চন্দ্রবাবু নাইডুর কোম্পানি। এখানে যদি দেখেন কোম্পানির যে রেভিনিউ তৈরি হয় তার 5.6% এনিম্যাল ফিড থেকে আসে, মানে এই বিভিন্ন যে এনিমেল তারা যে বিভিন্ন খাবারগুলো খায় তার কিছুটা এই কোম্পানি তৈরি করে। এবং দেখতে পাচ্ছেন বাদ বাকি যে রেভিনিউ মানে প্রায় 95% এর কাছাকাছি রেভিনিউ এটাই ডেয়ারি থেকেই এসে থাকে। তো এই দুটো স্টক আগামীকাল রেডারে রাখতে পারেন। আর ভিডিও শেষে ক্রুড অয়েল দেখে নেবো, ক্রুড অয়েলের দিক থেকে কেমন সংকেত রয়েছে। খুব বেশি টেনশনের কারণেই দেখতে পাচ্ছেন এই যে ব্রেনকোট এটা বরঞ্চ কিছুটা পড়াই রয়েছে, 1.47% এই মুহূর্তে পড়া রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।